বদলে যাচ্ছে পূর্বাঞ্চলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা। সরকারের দিক নির্দেশনায় অপেক্ষার বিসিবি। দ্রুততম সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করতে চায় বোর্ড। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। এটা তো পরিবর্তন আসছে বিসিবির মেগা প্রকল্প পূর্বাচল স্টেডিয়ামের নাম আর নকশায়। তবে শেখ হাসিনার নাম ও নৌকার নকশা পরিবর্তনে সরকারের দিক নির্দেশনার অপেক্ষায় আছে বোর্ড। প্রস্তাবিত স্টেডিয়াম তৈরিতে দেরি হলেও দ্রুততম সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করতে চায় বিসিবি। পরামর্শক হিসেবে রেখে দিতে চায় পপুলাসকেই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শন করেছেন তিনি। তালপাকা ভাদ্রের মধ্য দুপুরে নাভিশ্বাসে ওঠা গরমকে সঙ্গী করেই ব্যস্ততা বেড়েছে। হোম অফ ক্রিকেট ছেড়ে পূর্বাচলে বিসিবি কর্তারা ফারুক, আকরাম, সুজন, দুই ফাহিম, ইফতেখার, মিঠুরা সবাই এলেন যথাসময়ে। বিসিবির স্বপ্নের মেগা প্রকল্প মেগা স্টেডিয়াম। তবে বছর 5 হলেও দৃশ্যমান উন্নতি নেই। অযত্নে বেড়েছে ঘাসের আস্তর। ইতোমধ্যে ডিজাইন আর পরামর্শক ফি বাবদ খরচের অঙ্ক ছুঁয়েছে প্রায় 100 কোটি টাকা। প্রস্তাবিত স্টেডিয়ামটিতে পুরাতন কমিটির রূপরেখায় বড় পরিবর্তনের পক্ষে নয় বর্তমান কমিটি। তবে নৌকার পতনে নৌকার আদলের ডিজাইন যে বদলে যাচ্ছে সেটা এক প্রকার নিশ্চিত। বদলে যাচ্ছে নামও। অবশ্য বিষয়টি নির্ভর করছে ক্রীড়া মন্ত্রণালয় আর বিসিবির ওপর। ক্রিকেট বোর্ডের ক্রীড়া মন্ত্রণালয় আছে, সবাই মিলে একটা ডিসিশন নিত। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল হয়, ওভাল দরকার আর কি। সো মাঠ করতে জাল দরকার, সেটা আমরা করবো। তবে এখনই অবকাঠামোগত নির্মাণ নয়, আপাতত মেটানো চাই মাঠের সংকট। প্রাথমিক পর্যায়ে দুটো মাঠ তৈরির পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে বয়সভিত্তিক ও ঘরোয়া লিগের জন্য অন্তত একটি মাঠ প্রস্তুত করতে চায় বিসিবি। এখন তো আমাদের খেলা অনেক ধরনের খেলা, আপনি জানেন যে এজ গ্রুপ থেকে শুরু করে মহিলা ক্রিকেট ডিভিশন শুরু হচ্ছে। সো অনেক খেলা আছে, আমাদের মাঠ দরকার। এই মাঠের জন্য আমরা চিন্তা করছি। আমি এই মুহূর্তে বলতে পারছি না, আলোচনা হবে, বাট ইনিশিয়াল যে চিন্তা, আমরা মাঠটা তৈরি করতে পারি কিনা। মাঠের কিছু ডেভেলপমেন্ট আছে, একটু উঁচা করতে হবে, নাহলে পানি জমে যায়। মানে বেশ কিছু কাজ যেটা করতে হবে, যেটা হলো কি অনেক বড় আকারের না, কিন্তু আপনার যেটা না করলেই নয়, এরকম কাজ করতে হবে আমাদের। এই জায়গাটাকে আরো বেটার ইউটিলাইজ করা যায় in terms of playing ground, in terms of playing facilities, wickets and etc. সেটা নিশ্চয়ই আমরা দেখব। বাট আপাতত ডেফিনেটলি আছে, দুটো মাঠ হওয়ার সুযোগ আছে, এখানে কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটির সুযোগ আছে। বাট এটাকে চেঞ্জ করলে আরো অল্টারনেটিভ কিছু আসে কিনা সেটাও ডেফিনেটলি দেখব আমরা। 2031 সালে ঘরের মাঠে বাংলাদেশ স্বাগতিক হবে ওয়ানডে বিশ্বকাপের। সেই টুর্নামেন্টের আগে অবকাঠামোগত নির্মাণ কতটা বাস্তব, সঙ্গে নিজস্ব অর্থায়নের পাশাপাশি কি থাকবে মন্ত্রণালয়ও? টু ফার, এখনো 2031। প্লাস আপনি জানেন যে আমাদের মাঝখানে নেক্সট ইলেকশনের আগে বোর্ডের আর বোধহয় 1 বছর সময় আছে। তো আমাদের মনে করেন যখন পূর্ণাঙ্গ কমিটি যারা আরেকটু লম্বা সময়ের জন্য আসবে, তাদের জন্য কাজটা করা একটা টার্গেট করে কাজটা করা তাদের জন্য সুবিধা হবে। পূর্বের চুক্তি অনুসারে 48 মাসের মধ্যে স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার কথা ছিল পপুলাসের, যেখানে 6 মাস ডিজাইন, 30 মাস কাজ আর 12 মাস ছিল রক্ষণাবেক্ষণ পর্যায়। দরপত্র স্থগিত হওয়ায় এবার কবে নাগাদ বিরানভূমির রূপ নেবে স্টেডিয়ামে, তার স্পষ্ট উত্তর নেই বোর্ড সভাপতির কাছেও। বিগত নাজমুল হাসান পাপনের কমিটির আরও একটা দায়িত্বহীনতার উদাহরণেই পূর্বাচল স্টেডিয়াম। বছরের পর বছর হয়েছে শুধু প্রতিশ্রুতি, হয়েছে শুধু কালক্ষেপণ। বাস্তবতা তো পেছনেই দেখতে পাচ্ছেন। তবে বদলে যাওয়ার স্লোগান নিয়ে ফারুক আহমেদ বলছেন, আপাতত কোনো অবকাঠামো নির্মাণ নয়, এই মাঠে যত দ্রুত সম্ভব তারা ফেরাতে চান ক্রিকেট। মাহবুব লিমন, সময় সংবাদ, পূর্বাচল, ঢাকা। টাইগার ক্রিকেট ও বিসিবির সবশেষ পরিস্থিতি নিয়ে মিরপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন। যাচ্ছি তার কাছে। মিথুন, কেমন দেখছেন মিরপুরের পরিস্থিতি? টাইগার ক্রিকেটের আসলে সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন আপনি? মিথুন, গতকালই কিন্তু বোর্ডের পরিচালকরা শেখ হাসিনা স্টেডিয়ামের যে নাম পরিবর্তন হবে পূর্বাচল স্টেডিয়াম, যেটা সেই পরিদর্শনে গিয়েছিলেন, সেই কি তথ্য আছে আপনার কাছে?
এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর হোম অফ ক্রিকেটে, যেখান থেকে আসলে আজকে এই হোম অফ ক্রিকেটে খুব একটা কোনো প্রস্তুতি কিংবা অ্যাক্টিভিটিস নেই বললেই চলে। বিসিবি পরিচালক কিংবা বিসিবি সভাপতি এখন পর্যন্ত আসেননি। তবে স্বাভাবিক যে দিনগুলোতে যেভাবে আমরা দেখেছি যে প্রতিদিন লাঞ্চ টাইমের পরে আসলে তারা আসেন, সেরকমই আসলে ধারণা করা হচ্ছে। তবে যদি বলি যে হোম অফ ক্রিকেটে যে ব্যস্ত সময় পার করছে, কারণ চলতি সপ্তাহে আসলে যে অন্তর্বর্তীকালীন যে দায়িত্বগুলো ভাগাভাগি করে দেওয়ার কথা রয়েছে পরিচালকদের মাঝে, তা নিয়ে আসলে শেষ সিদ্ধান্ত কিংবা ফাইনাল যে সিদ্ধান্ত আসার কথা রয়েছে সেটা আসতে পারে। এবং তার জন্যই আসলে যে সেক্টরগুলোতে পরিচালকরা আত্মগোপনে রয়েছেন কিংবা খালি রয়েছে, সেটা যদি আমি বলি ক্রিক অপারেশনস কিংবা বিপিএল এর যে গভর্নিং কাউন্সিল রয়েছে, সেই সব কিছু মিলিয়ে সেই বিভাগগুলো আসলে ভাগ করে দেওয়া হবে যারা যে পরিচালকরা রয়েছেন কিংবা যে দুই পরিচালক নতুনভাবে এসেছেন। আমি যদি বলি নাজমুল আবেদিন ফাহিমের আন্ডারে যেতে পারে গেম ডেভেলপমেন্ট সহ ক্রিক অপসের যে বিভাগটা রয়েছে, যেখানে আসলে জালাল ইউনুস ছিলেন আগে। এছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিলের যে প্রধান ছিলেন ইসমাইল হায়দার মল্লিক, তিনি নিখোঁজ থাকায় সেটা হয়তো ফাহিম সিনহাকে দেওয়া হবে। তবে সবকিছুই আসলে আনুষ্ঠানিকভাবে কাদের অধীনে যাচ্ছে কিংবা কারা পাচ্ছেন কিংবা কারা দায়িত্ব পালন করবেন তা জানা যাবে চলতি সপ্তাহে, যদি বিসিবি সভাপতির কথা ঠিক থাকে যেমনটা তিনি বলেছিলেন সবশেষ বোর্ড সভায়। তবে সেই ভাগাভাগির আগে আসলে বিসিবির আরও একটি বোর্ড সভা অনুষ্ঠিত হতে হবে এবং তা হলে কিন্তু পরপর 3 বোর্ড সভায় যারা অনুপস্থিত থাকবেন তাদের পরিচালক যে পদটা রয়েছে তারা সেটা কিন্তু অটোমেটিকভাবেই আসলে বিলুপ্ত ঘোষণা করা হবে। সেক্ষেত্রে আরও বেশ কিছু পরিচালকের পদ শূন্য হতে যাচ্ছে বিসিবিতে। তবে আমি যদি বলি রাওয়ালপিন্ডি টেস্টের কথা, যেখানে আসলে বাংলাদেশের তৃতীয় দিনের শুরুটা একেবারে অনাকাঙ্ক্ষিত হয়েছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ যে ম্যাচের নিয়ন্ত্রণটা নিজেদের কাছে রেখেছিল, তৃতীয় দিনের শুরুতে একেবারেই হতশ্রী এবং সেই পুরনো বাংলাদেশের চেহারা আমরা দেখেছি। প্রথম সেশনটা যাচ্ছে তাই অবস্থা ছিল, 6 উইকেট বাংলাদেশের মধ্যে হারিয়ে ফেলেছে 79 রানে। এবং আমি যদি বলি বাংলাদেশকে ফলো অন এড়াতে এখনও এখান থেকে একটা ভালো পথ অতিক্রম করতে হবে এবং তার জন্য অন্তত বাংলাদেশকে 150 রানের কম ব্যবধানে আসলে নিজেদের প্রথম ইনিংস শেষ করতে হবে। কারণ আপনারা জানেন যেমনটা প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার কারণে এই ম্যাচে ফলো অনের যে ব্যবধানটা রয়েছে তা কিন্তু 200 থেকে কমিয়ে 150 রানে করা হয়েছে এবং তা করতে হলে বাংলাদেশকে আরও বেশ ভালোভাবে ঘুরে দাঁড়াতে হবে দ্বিতীয় সেশনে। যে কাজটা করতে হলে আসলে লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ, যারা কিনা এই মুহূর্তে ক্রিজে রয়েছেন, তাদের উপরেই সব থেকে বড় দায়িত্ব। কারণ এরপরেই আসলে বাংলাদেশের যে টেইল এন্ডারদের একটা যে ছবি সেটা কিন্তু আসলে বেশ ভালোভাবেই প্রকাশ পাবে। কারণ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে মেহেদী হাসান মিরাজের পরে কিন্তু আর কোনো ব্যাটার বাংলাদেশ একাদশে নেই এবং সেক্ষেত্রে প্রথম দিকে টপ অর্ডারদের যে ব্যর্থতা দিনের শুরুতে যেমনটা আমরা দেখেছি, সেই টপ অর্ডারের ব্যর্থতা কাটাতে প্লাস এই ম্যাচে টিকে থাকতে হলে মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাসকে বেশ ভালো কিছু করে দেখাতে হবে। এবং এর পাশাপাশি হাতুড়ি সিংয়ের ভবিষ্যৎও কিন্তু অনেকটাই নির্ভর করছে। কারণ আমরা যেমনটা জানি ফারুক আহমেদের সঙ্গে এই টাইগার হেড কোচের যে সম্পর্কের শীতলতা, সেই শীতলতা কিন্তু গণমাধ্যমে এখন বেশ আলোচিত বিষয় এবং যেমনটা শোনা যাচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই হয়তো এই কোচকে ছাঁটাই করা হবে। সেক্ষেত্রে হয়তো একটা বড় অঙ্কের জরিমানাও বিসিবিকে দিতে হবে। তবে দুজনের যে শীতল সম্পর্ক, সেক্ষেত্রে এই রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ভাগ্য কোন দিকে যায় সেটাও কিন্তু আসলে হাতুড়ি সিং এর ভবিষ্যৎ অনেকটা নির্ধারিত করবে। আমার কাছে হোম অফ ক্রিকেট থেকে বাংলাদেশ ক্রিকেটের এই ছিল সবশেষ। টাইগার ক্রিকেট ও বিসিবির সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে মিরপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন। রাজনৈতিক পট পরিবর্তন হয় দীর্ঘ 18 বছর পর শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের ব্যাপারে স্বপ্ন দেখছে বগুড়াবাসী। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সব কাঠামো থাকায় স্টেডিয়ামটি দ্রুতই সংস্কার করে আবারও ম্যাচ আয়োজন করার দাবি জানিয়েছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। বগুড়া থেকে আব্দুল আউয়ালের রিপোর্ট। প্রায় 8 কোটি টাকা ব্যয়ে 2004 সালের 7 ফেব্রুয়ারি শহীদ চান্দু স্টেডিয়ামের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনূর্ধ্ব 19 দলের বিশ্বকাপের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বগুড়ার এই স্টেডিয়ামটি। আইসিসি স্বীকৃতি পাওয়ার পর একটি টেস্ট আর 5টি ওয়ানডে ম্যাচও অনুষ্ঠিত হয় এখানে। এই মাঠে ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় তুলে নেয় টাইগাররা। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বৈষম্যের রোশনালে পড়ে শহীদ চান্দু স্টেডিয়াম। আন্তর্জাতিক ম্যাচ তো নয়, এমনকি বিপিএলেরও একটি খেলাও অনুষ্ঠিত হয়নি মুশফিক, তাওহিদ হৃদয়, তামজিদ তামিম ও শফিউলদের বেড়ে ওঠা এই মাঠে। শুধু তাই নয়, গেল বছর মার্চে স্টেডিয়ামকে ভেন্যু তালিকা থেকে বাদ দেয় বিসিবি।
দীর্ঘদিন ম্যাচ না হওয়ায় বকেয়া পড়েছে স্টেডিয়ামের বিদ্যুৎ বিল, ফ্লাড লাইটগুলো সবই অকেজো, খেলার উপযুক্ততা হারিয়েছে আউটফিল্ড এবং পিচ। স্থানীয়দের দাবি দ্রুত সংস্কার করে আবারও জাতীয় সহ আন্তর্জাতিক ম্যাচ ফেরানো হোক বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এত সুন্দর একটা স্টেডিয়াম, সেটা এতদিন অবহেলায় ছিল, তো আমরা চাচ্ছি যে খুব দ্রুত এখানে একটা সংস্কার কাজ শুরু হোক। রাজনৈতিক বৈষম্যতার কারণেই তো আমাদের এই খেলাটা বগুড়াতে কোনো খেলা হয়নি। এখন আমরা চাচ্ছি যে রাজনৈতিক বৈষম্য না রেখে আমরা এখানে খেলা দেখতে চাই। এই মাঠে আবার আন্তর্জাতিক ম্যাচ ফিরে আসুক, কারণ আপনি জানেন শ্রীলঙ্কা বাংলাদেশের যে ম্যাচটি এখানে হয়েছিল, কত হাজার হাজার দর্শক এখানে, যে উন্মাদনা ক্রিকেটের এই উত্তরবঙ্গের মানুষের রয়েছে, সেটা কিন্তু এই বগুড়ায় যখন আন্তর্জাতিক ম্যাচ আপনি দিবেন ঠিক তখনই বুঝতে পারবেন। সরকারের পরিবর্তন হয়েছে ক্রিকেট বোর্ডের মানুষগুলো, আমি চাইবো যে তাদের শুভবুদ্ধির উদয় হবে। বর্তমানে উত্তরবঙ্গের সঙ্গে রয়েছে রাজধানী ঢাকার চমৎকার যোগাযোগ ব্যবস্থা। তাছাড়া একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য আনুষঙ্গিক যেসব বিষয় থাকা জরুরি তার সবকিছুই আছে বগুড়া শহরে। তাই বঞ্চিতদের তালিকায় না রেখে সংশ্লিষ্টদের আবারও এই দিকে দৃষ্টি দেওয়ার তাগিদ ক্রীড়াপ্রেমীদের। উত্তর অঞ্চলের মানুষের একটাই প্রত্যাশা, এখানে আবার ফিরে আসুক আন্তর্জাতিক ক্রিকেট, স্থানীয় ক্রিকেটের মান আরও উন্নয়নে ক্রিকেট বোর্ডের আরও ভূমিকা থাকুক। আরাফাত রহমান কোকো, উনি যে ক্রিকেট ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন, ক্রিকেট ডেভেলপমেন্টটা হয়েছিল তার হাত ধরেই। এই বয়সভিত্তিক খেলা, বয়সভিত্তিক প্রশিক্ষণ, এটা তার হাত দিয়েই শুরু হয়েছিল, আবার শুরু হোক এগুলো কার্যক্রম, এটাই আমাদের একমাত্র দাবি। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারিতে একসঙ্গে 15,000 দর্শকের ধারণ ক্ষমতা আছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এবারে ফুটবলের খবর। ফিফার নিয়ম মেনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও তার পুরো কমিটির পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে দেশের সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠকরা। 24 ঘন্টার মধ্যে কাজী সালাউদ্দিন পদত্যাগ না করলে তাকে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে বাফুফের আসন্ন নির্বাচনের সূচি পেছানোর দাবি জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। নির্বাচন পেছাতে ফিফাকে চিঠি দিতে বাফুফের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করেছেন তারা। প্রায় 16 বছর ধরে বাফুফের সভাপতির চেয়ার আঁকড়ে ধরে আছেন এক সময়কার দেশসেরা ফুটবলার কাজী সালাউদ্দিন। তবে তার সময় দেশের ফুটবলের উন্নতির চেয়ে অবনতিটাই হয়েছে বেশি। দীর্ঘ এ সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছেন সালাউদ্দিন। তার অধীনে ফিফার অর্থ নয়-ছয় করার দায়ে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষেধাজ্ঞা দেয় ফিফা। ফুটবলার হিসেবে সফল হলেও সংগঠক হিসেবে পুরোপুরি ব্যর্থ হয়েছেন কাজী সালাউদ্দিন। দেশের পট পরিবর্তনের পর থেকেই সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে উত্তাল ফুটবল পাড়া। তবে তা আমলে না নিয়ে বরং আগামী নির্বাচনে বাফুফের সভাপতি পদে দাঁড়ানোর কথা জানান তিনি। এবার ফিফার নিয়ম মেনে কাজী সালাউদ্দিন ও তার পুরো কমিটিকে পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছে সাবেক ফুটবলার ও সংগঠকরা। পদত্যাগ না করলে সালাউদ্দিনকে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বাফুফে ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে এমন দাবি জানান তারা। সালাউদ্দিন ভাইয়ের যে কুকর্ম করেছে বাংলাদেশের ফুটবলের জন্য, বাংলাদেশের ফুটবলের যে অবনতি হয়েছে তার একটা সুরা দরকার। আমরা সবাই মিলে এই আন্দোলনকে আমি মনে করি যে একটা সুফল বয়ে আনবে। ফুটবলের যারা ফুটবল চালাচ্ছে তাদের কোনো অবস্থান নাই। এখন একমাত্র শুধু সময়ের দাবি বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যত কর্মকর্তা সভাপতি সহ সবার পদত্যাগ ছাড়া কোনো উপায় নেই। কাজী সালাউদ্দিনকে ফুটবল ফেডারেশনের সভাপতি হিসাবে পদত্যাগ করতে হবে। তিনি যদি পদত্যাগ না করেন ক্রীড়াঙ্গনে সালাউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করা। আমরা চাই যে দুর্নীতিবাজ সালাউদ্দিন সাহেবের অবশ্যই তার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। যদি তার ভিতরে ন্যূনতম বিবেকবোধ থেকে থাকে তাহলে এই ক্রীড়ামোদী মানুষ, এই যে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা তার অনুভব করা উচিত। এদিকে দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় রেখে বাফুফের আসন্ন নির্বাচন পেছানোর দাবি করেছেন সাবজয়ী সাবেক গোলরক্ষক আমিনুল হক। নির্বাচন পেছাতে ফিফাকে চিঠি দিতে বাফুফে সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকও করেন সাবেক ফুটবলাররা। আমাদের যে জেনারেল সেক্রেটারি রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, তার কাছে অনুরোধ করেছি যে আপনি একটি চিঠির মাধ্যমে বর্তমান পরিস্থিতিকে অবগত করে ফিফার কাছে অনুরোধ করেন যে আমাদের এই নির্বাচনটি যদি কিছুদিন পিছিয়ে দেওয়া যায় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আমরা গণতান্ত্রিক উপায়ে আপনাদের এবং গঠনতন্ত্র অনুযায়ী এবং ফিফার যে রুলস অ্যান্ড রেজুলেশন রয়েছে সেই অনুযায়ী আমরা নির্বাচনগুলো সম্পন্ন করতে চাই। একজন দুর্নীতিবাজ সভাপতি ফুটবল ফেডারেশনের তার অধীনে কোনো নির্বাচন হোক সেটা আমরা চাই না। সাবেক ফুটবলারদের দাবি দাওয়া নির্বাহী কমিটির বৈঠকে উপস্থাপন করার কথা জানান বাফুফের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম, সময় সংবাদ,
ভুটানের রোমাঞ্চকর অভিজ্ঞতা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সমুদ্রপৃষ্ঠ থেকে দেশটির উচ্চতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ফুটবলারদের হাইকিং করালেন কোচ হাভিয়ের কাব্রেরা। প্রথমবারের মতো হাইকিংয়ের অভিজ্ঞতায় সন্তুষ্ট লাল সবুজ। আসন্ন এএফসি এশিয়ান কাপের বাছাই সামনে রেখে এই দুই ম্যাচকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ফুটবলাররা। ফিফায় দুই প্রীতি ম্যাচে ভুটানকে হারিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি আনার লক্ষ্য তাদের। থিম্পুর আঁকাবাঁকা পাহাড়ি পথে দৌড়াচ্ছেন জামাল বিশ্বনাথরা। বাংলাদেশ থেকে ভুটানে পৌঁছে শুরুতেই অনুশীলনের জন্য হাইকিং বেছে নিলেন কোচ হাভিয়ের কাব্রেরা। পাহাড়ি পথ বেয়ে হাইকিং এর কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। মাত্রই নেপাল থেকে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ জয় করে ইতিহাস গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ। জুনিয়রদের সাফল্যে ঝিমিয়ে পড়া ফুটবলে ফিরেছে স্বস্তির সুবাতাস। অস্থির ক্রীড়াঙ্গনে এবার জামালদের সামনে চ্যালেঞ্জ ভুটান বাধা জয় করা। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে তাদের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ। বাংলাদেশের চেয়ে কন্ডিশন একটু আলাদা ভুটানের। খেলা হবে আর্টিফিশিয়াল টার্ফে। ম্যাচের আগে ভুটানের উচ্চতা ও টার্ফের সঙ্গে মানিয়ে নেওয়াটাই মূল লক্ষ্য কাব্রেরার। আমাদের প্রাথমিক লক্ষ্য সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও আর্টিফিশিয়াল টার্ফের সঙ্গে মানিয়ে নেওয়া। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে হাইকিং করেছি। হাঁটার চেয়েও অনেক বেশি কার্যকরী ট্রেনিং এটা। ফুটবলারদের জন্য খুবই ইতিবাচক। সামনে আরো কয়েকটি সেশন আছে। আশা করছি ঘাটতি কাটিয়ে উঠতে পারবো। হাইকিং এর সঙ্গে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং হলেও উপভোগ করেছেন ফুটবলাররা। ফিফা র্যাঙ্কিং এ উন্নতির পাশাপাশি আসন্ন এশিয়ান কাপের বাছাই সামনে রেখে ম্যাচ দুটি বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাকিব বিশ্বনাথরা। দুটি ম্যাচই জয়ের লক্ষ্য তাদের। আমার লাইফে সবচেয়ে বড় একটা এক্সপিরিয়েন্স যে হাইকিং কখনো করি নাই, আজকে সেটা হয়েছে বা সেটা করছি। প্রত্যেকটা প্লেয়ার বা আমরা সবাই অনেক মজা করছি এখানে। অনেক শক্তিশালী দল, তো আমরা অনেক কাজ করছি ওদেরকে নিয়ে ঢাকাতে। আমরা চাইবো এখান থেকে ভালো কিছু করে নেওয়ার জন্য, কারণ আমাদের যদি আমরা এখানে ওদের সাথে জিততে পারি তাহলে আমাদের র্যাঙ্কিং একটু আমরা আগাবো। তো আমরা এটা এফসির জন্য, সামনে এফসি এশিয়ান কাপ আছে, তো আমাদের জন্য ভালো হবে। আমরা চাই দুটো ম্যাচই ওদের সাথে ভালো ফুটবল খেলতে এবং জিততে। অনূর্ধ্ব ২০ সাফজয়ী বেশ কজন তরুণও আছেন এই দলে। তাদের নিয়েও আশাবাদী কাব্রেরা। পারভিন আক্তার, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।